ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ এখন পরাধীন দেশ, একটা রাজ্য নয়। কিন্তু মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রীর পদ নয়, নবান্ন থেকে স্বাধীন পশ্চিমবঙ্গের সরকার পরিচালিত হয়। সেখান থেকে কথা দিচ্ছি, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে এই কথাটা আর বলতে শুনবেন না যে আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে দিতে পারছি। ওনাকে দিতে হবে বাধ্য। সরকারটা অচল হয়ে যাবে এবং আমরা তো বলেই দিলাম যে দরকার হলে সরকার ফেলারই ডাক দেওয়া হবে। বিধানসভা নির্বাচনে সরকার ফেলার ডাক দেওয়া হবে। দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তার প্রাথমিক প্রশ্ন থাকছে যে বকেয়াটা তো আপনারাও কেস করলেন, উকিল আদালত সব, এই 7 মন তেলই তুললো, রাধাও নাচলো না, এরকম ব্যাপার হয়ে গেল। না না, রাধা নাচবে। কোর্ট, সুপ্রিম কোর্ট খুলতে দিন। যারা সুপ্রিম কোর্টের ভরসায় বসে আছেন তাদেরকে বলি যে হ্যাঁ, সেটা তো একটা লেজিটিমেসি আছে যে সর্বোচ্চ আদালত কি বলছে। আমরা আশা করি সেই মামলা জিতবো এবং 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলছে। সুপ্রিম কোর্ট খুললে পরেই সেই রায় ঘোষণা হবে এবং রায় আমাদের পক্ষেই যাবে। সরকারের সদিচ্ছা তো নেই, সেটা তো বুঝতেই পারছেন। না হলে পরে সুপ্রিম কোর্টের এই যে ডিএ মামলাতে ওরা কর্মচারীদের বিপক্ষে সুপ্রিম কোর্টের কোনো সিনিয়র লয়ার স্টার ক্যাটাগরির নেই যাদেরকে বাদ রেখেছিল। একবার প্যানেলটা দেখুন, কপিল সিবাল থেকে শুরু করে মানে কাকে কাকে নামিয়েছিল। এক একটা ডেটেই প্রায় 1 কোটি টাকার উপর খরচা করেছে তারা এক একটা শুনানিতে, হিয়ারিং এ। তা সেখানে আমরা লড়ে গেছি অন্যায়ের পক্ষে, মানে বিপক্ষে আমাদের লড়াই, অধিকারের জন্য আমাদের লড়াই। এই রাজ্যের বাঙালি যারা যারা নিজেদের গতর খাটিয়ে খান, তাদের পরিশ্রমটা সঠিক মূল্য দিয়ে সরকার কিনবে কিনা তার লড়াই ছিল। আমরা আশা করি সেই লড়াইটাতে জিতবো। বাঙালির জাতির শ্রমের অধিকার, মানে ন্যায্য মূল্যের যে অধিকার, শ্রমের বিনিময়ে পাওয়ার অধিকার, সেই অধিকার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা পাবে। সে তো এমন হয়ে গেল যে রাজ্য সরকার বলছে টাকা নেই, এদিকে এত টাকা আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেই টাকা খরচা করে অন্তত প্রাপ্য দিয়েটাকে আটকাতে হয়। মানে এই যদি মোটিভ থেকে তাহলে আপনারা আগামী দিনে তো রাজ্য সরকারের সঙ্গে একটা সাধারণ মানুষ বা পাবলিক কিভাবে পেরে? দেখুন, টাকা না থাকার গল্পটা আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই, যে পরিসংখ্যানটা আমরা সুপ্রিম কোর্টে জমা করেছি। ধরুন, রাজ্য সরকারের একটা ইনকাম থাকে, অর্থাৎ স্টেট জিডিপি। সেই স্টেট জিডিপির সাথে ক্যালকুলেট করে সরকার যে ঋণ নিচ্ছে তার একটা পার্সেন্টেজ হয়। 2011 সালে স্টেট জিডিপির সাথে আমাদের যে ঋণের পরিমাণ 1,92,000 কোটি টাকা তখন ছিল, তার পরিমাণ পার্সেন্টেজটা ছিল 42%। অর্থাৎ 1,92,000 কোটি টাকার সেটা ছিল আমাদের স্টেট জিডিপির 42% ঋণের পরিমাণ। এই 2011 সালের পর থেকে সরকারের ইনকামটা এতটা পরিমাণে বেড়েছে যে সেই ঋণটা কিন্তু অন্তত পক্ষে 4 গুণ বেড়েছে। প্রায় 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি বর্তমানে ঋণের পরিমাণ। সরকারের ইনকাম বেড়েছে 5 গুণ। বর্তমানে এসজিডিপির তুলনায় যে সরকারের যে ঋণ, তার পরিমাণটা 42% থেকে কমে এসছে 38%। তাহলে সরকারের কাছে টাকা নেই সে কথাটা কিন্তু বলা যাচ্ছে না, বরং সরকারের কাছে হিউজ পরিমাণ পয়সা আছে। সেই পয়সাগুলোকে তারা সঠিক খাতে খরচা করছে না বলেই এই মানে ইয়েটা তৈরি হচ্ছে, এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে। এবং যে ক্রাইসিসের হাত ধরেই আজকের দিনে পশ্চিমবঙ্গে যারা কাজ করে, সে কোথায় কাজ করে আমরা জানি না আর কি, মানে প্রত্যেকটা সেক্টরে কাজ করা লোকজন তার পাশের রাজ্যের তার একই পদে কাজ করা লোকজনের থেকে কম বেতন পাচ্ছে। সরকারটা অচল হয়ে যাবে এবং আমরা তো বলেই দিলাম যে দরকার হলে সরকার ফেলারই ডাক দেওয়া হবে। বিধানসভা নির্বাচনে সরকার ফেলার ডাক দেওয়া হবে। অনেকগুলো বিরোধী দল আছে, তারা ঠিক করুক যে কারা আমাদের দাবি দাওয়াকে পূর্ণরূপে মেনে নেওয়ার, তাদের ইস্তাহারে লেখার এবং সেগুলোকে তা কেন হবে? কেন এখানে কি মানে বামফ্রন্ট নেই? এখানে কি কংগ্রেস নেই? আমরা সবাইকে মিন করছি। মানে এখানে শুধু বিজেপিকে ধরে নিচ্ছেন কেন? সবাই তো লড়ছে। বিরোধী স্পেসটা 3টে ভাগে ভাগ হয়ে আছে মূলত। সেখানে আপনি আইএসএফ কেও বাদ দিতে পারেন না। বাকি আরো ছোট ছোট দল আমি তাদেরকে ধরছি না আর কি। মানে আইএসএফ, কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে যেহেতু একটা জোটের মধ্যে আছে, তাহলে দুটো জোট দাঁড়ালো। একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে কংগ্রেস সহ বামপন্থীদের একটা জোট। তাহলে তাদের জোটের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার আমাদের কাছে যে যে কর্মচারীদেরকে দেখার কথা বলবে, কর্মচারীরা শুধু কিন্তু নিজেদের স্বার্থের কথা বলছে না, কর্মচারীদের দাবি দাওয়াগুলো মিটছে না বলেই পশ্চিমবঙ্গে আজকে একজন রাজমিস্ত্রির লেবার সে 400 টাকায় কাজ করতে বাধ্য হচ্ছে, পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে গেলে সেই বেতনটা 800 টাকা। ধানপোতার কর্মচারী, মানে ধানপোতার যে শ্রমিক আছে, সে এখানে 250 টাকা পেলে পরে আসামে চলে গেলে সে 600 টাকা পাচ্ছে। এই যে বৈষম্যটা তৈরি হয়েছে, এই বৈষম্য তো এই জায়গা থেকেই সৃষ্টি হয়েছে। স্থায়ী কর্মচারীরা যেহেতু
কম বেতন পাচ্ছে, সরকারি ডিপার্টমেন্টগুলোতে যেহেতু অস্থায়ী কর্মচারীতে ভরে আছে, 10,000 টাকা করে বেতন দিয়ে একজন ডাক্তার নিয়োগ হচ্ছে। এই ক্রাইসিসটা বুঝতে হবে মানুষকে। এই ক্রাইসিসটা বুঝতে না পারলে এখান থেকে সমাধানের রাস্তাও বেরোবে না। আর একটা জাতিকে শুধু বাঙালি অস্মিতার কথা বললে হবে না, আমি বাঙালি, আমার অসম্মান হচ্ছে, এই কথা বললে হবে না। শুধুমাত্র বাঙালির অধিকারটা প্রতিষ্ঠা তখনই হবে যখন বাঙালি জাতি তার শ্রমের সঠিক মূল্যটা পাবে। একটা মানুষ পরিশ্রম করছে, যতক্ষণ না তার পারিশ্রমিকের সঠিক, মানে পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারে না। ব্রিটিশ আমলেও তো লড়াইটা সেটাই ছিল, স্বাধীন ভারতেও তো লড়াই সেটাই হয়েছে, যে আমি কাজ করব, আমার কাজের উপযুক্ত পারিশ্রমিক দরকার। সেখানে চাবুক নিয়ে কেউ আমাকে নীলকর সাহেবের মতো করে দাঁড়িয়ে পড়ে কাজ করাবে। তফাৎটা হচ্ছে স্বাধীনতা এবং পরাধীনতার মধ্যে এইটাই। আমরা, দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ এখন পরাধীন দেশ, একটা রাজ্য নয়। কিন্তু মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রীর পদ নয়, নবান্ন থেকে স্বাধীন পশ্চিমবঙ্গের সরকার পরিচালিত হয় সেখান থেকে। ওই তত্ত্বের কি হবে যেটা বলছিলেন মুখ্যমন্ত্রীকে যা প্রার্থী দায়িত্ব দিচ্ছে? সরকারটা যখন নিজের জাগিরদারি হয় এবং নিজের সম্পত্তি হয়ে যায়, তখন এই ধরনের কথাবার্তার স্ফুরণ ঘটে। চিন্তা নেই, কর্মচারীদের প্রতি যে ধরনের অপশব্দ আগে বলতেন সেগুলো তো বন্ধ করেছি। এই নিজের খেয়াল খুশি অনুযায়ী দিয়ে দেওয়া, নিজের খেয়াল খুশি অনুযায়ী অস্থায়ী কর্মচারী নিয়োগ করবে এবং তাদের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা, এই ট্র্যাডিশনে বন্ধ করে দেবো আমরা। চিন্তা নেই, অপেক্ষা করুন। কথা দিচ্ছি, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে এই কথাটা আর বলতে শুনবেন না যে আমার যেটুকু সামর্থ্য সেটুকুই দিয়ে দিতে পারছি। ওনাকে দিতে হবে বাধ্য।